ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। জামাত ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করেনি বললেন মির্জা ফখরুল। একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং বললেন সিআইসি। নির্বাচনের আগে বিএনপি বের হলে রাস্তায় জায়গা হবে না বললেন শহীদউদ্দিন চৌধুরী এনি। প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার ফাঁসির রায়ের মাত্র 3 দিন পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করেছে। বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রে এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দেওয়া ফাঁসির রায়ের ভবিষ্যৎ এবং সেই রায়কে ঘিরে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ে চলমান নাটকীয় টানাপোড়েন। রাজধানী ঢাকার ভোরবেলা থেকে রাজনৈতিক অস্থিরতা নানা ইঙ্গিত পাওয়া গেলেও দুপুরের পর তা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান একটি জরুরি বৈঠক শেষে বেরিয়ে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দিয়েছেন বলে সরকারি সূত্রে জানা যায়। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র অনুযায়ী সেনাপ্রধান বৈঠকে পরিষ্কারভাবে জানিয়েছেন আগামী 72 ঘন্টার মধ্যেই ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় পুনর্বিবেচনার ব্যবস্থা নিতে হবে। তার দাবিটি ছিল রায়ের সম্পূর্ণ বাতিল নয়, বরং প্রক্রিয়াটি ন্যায়বিচার, রাজনৈতিক স্থিতি ও রাষ্ট্রীয় স্বার্থের সাথে পুনর্মূল্যায়নের। যদিও পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি আরো তীব্র ভাষায় ছড়ায় এবং অনেকে এটিকে সরাসরি রায় বাতিলের চাপ হিসেবে ব্যাখ্যা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বর্তমান সংকটময় সময়ে দেশের প্রশাসনিক কাঠামোর প্রধান হওয়ায় তার উপর চাপ বেড়েছে বহুগুণে। ব্রিফিংয়ে কোনরূপ মন্তব্য না করলেও তার ঘনিষ্ঠ মহল জানিয়েছেন তিনি বিষয়টি আইনি কাঠামো ও সংবিধান সম্মত সীমার মধ্যেই দেখবেন। তবে সেনাপ্রধানের বক্তব্য যে শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং নিরাপত্তা পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে এমন ইঙ্গিত দিয়েছে একাধিক দপ্তর। ভারতের ভূমিকাও এখন আলোচনার কেন্দ্রে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করায় রায় কার্যকরের প্রশ্নটি নতুন দ্বন্দ্ব তৈরি করেছে। ভারত থেকে শুরু করে এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়া নিয়ে তারা প্রকাশ্য কোনো মন্তব্য করতে চায় না। তবে একাধিক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন যদি রায় বাতিল বা স্থগিত না হয় দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও এক ধরনের চাপ সৃষ্টি হতে পারে। ঢাকার কূটনৈতিক মহল বলছে সেনাপ্রধানের বক্তব্য কেবল রাজনৈতিক নয়, এর পিছনে নিরাপত্তা হিসেবেও রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ক্ষোভ, উদ্বেগ এবং অস্থিরতা বাড়ার সম্ভাবনা থাকায় তিনি দ্রুত একটি স্থিতিশীল সমাধান চান। সেনাপ্রধান মনে করছেন অত্যন্ত জটিল এই পরিস্থিতি দ্রুত ও সংবেদনশীলভাবে মোকাবেলা করা না হলে তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো দুটোর উপরই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ঘনিষ্ঠরা বলছেন তিনি কোনোভাবেই সরাসরি বিচারিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চান না। তার মতে আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখাই সর্বোচ্চ অগ্রাধিকার। তবে একই সঙ্গে তিনি পরিস্থিতির গুরুতরতা অস্বীকার করছেন না। ফলে আগামী 72 ঘন্টা দেশে কি সিদ্ধান্ত আসে তা নিয়ে এখন সকলের দৃষ্টি। আন্তর্জাতিক পর্যায়েও প্রতিক্রিয়ার ঢেউ ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংগঠনগুলো শুরু থেকে ফাঁসির রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এখন সেনাপ্রধানের কঠোর অবস্থান এই বিতর্ককে আরো জটিল করেছে। তারা মনে করছে রাজনৈতিক, সামরিক ও প্রশাসনিক চাপ বিচারিক স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তবে দেশের অভ্যন্তরে অনেকেই মনে করছেন জনমুখী চাপ ও নিরাপত্তাজনিত বাস্তবতা বিবেচনায় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করাই প্রয়োজন। এখন দেশের মানুষের চোখ আগামী 3 দিনের দিকে। রায় কি স্থগিত হবে নাকি পুনর্মূল্যায়নে যাবে, এমনকি আরো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সামনে আসতে পারে কিনা, এগুলোর উত্তর পাওয়া যাবে খুব অল্প সময়ের মধ্যেই। পরিস্থিতি সংবেদনশীল, অনিশ্চিত এবং যে কোনো দিকে মোড় নিতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ আরো একবার একটি বড় রাজনৈতিক পরীক্ষার মধ্যে প্রবেশ করেছে এবং এর ফলাফল দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতি নির্ধারণে বড় ভূমিকা রাখবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত 10 বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামাত। শনিবার রাজধানী এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সবার অধিকার নিশ্চিত করা যায়। ছাত্র জনতা যে পরিবর্তনের পথ তৈরি করেছে সেই সুযোগ কাজে লাগাতে চান তারা। তিনি বলেন 15 থেকে 16 বছর একটি ভয়াবহ দানবীয় সরকার ছিল।
নিজের লোক দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। আরো বলেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা মসজিদ, এত ইমাম ওলামা বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন, এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে, এত দুর্নীতি করে? আমি বুঝতে পারি না। একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে? মির্জা ফখরুল বলেন, গত 10 বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামাত। এতদিন পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সরকার। তবে একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি নাসির উদ্দিন। সিইসি বলেন, সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে। আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। তবে একই দিনে নির্বাচন ও গণভোট করার জন্য এমন মুখোমুখি পরিস্থিতিতে পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনো হয়নি। তিনি বলেন, আগে নির্বাচন কমিশনকে এতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়নি যা বর্তমান নির্বাচন কমিশনকে মোকাবেলা করতে হচ্ছে, কারণ আইন মেনে সব প্রক্রিয়া হচ্ছে, আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই। তিনি আরো বলেন, নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা বিশাল। গত 2-3 দিনে তিনি এটি বুঝতে পেরেছেন। তবে যে চ্যালেঞ্জ সামনে আসুক, ইসির মূল লক্ষ্যই জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। এই প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী বলেছেন, যদি বিএনপি বের হয় তাহলে রাস্তায় জায়গা হবে না, কারণ ঘরে ঘরে বিএনপি, ঘরে ঘরে ধানের শীষ, ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান। একটি ইসলামিক দলকে ইঙ্গিত করে শহীদউদ্দিন চৌধুরী বলেন, আজকে তারা ওই হেলমেট বাহিনীর মতো গুন্ডা দিয়ে ভো ভো আওয়াজ দিয়ে বাহিরে ঘুরছে। বিএনপির রাজনীতিতে কোনো হুন্ডা থাকবে না, বিএনপির রাজনীতিতে কোনো গুন্ডা থাকবে না, কোনো হুন্ডা র্যালি নেই। বিএনপির রাজনীতিতে থাকবে সাধারণ মানুষের র্যালি, সাধারণ মানুষের আওয়াজ, মা বোনদের আওয়াজ। অন্য জেলা ও থানা থেকে লোক এনে মোটরসাইকেল র্যালি করে তারা বোঝাতে চায় হাজার হাজার লোক। বিএনপিতে এসব হুন্ডা গুন্ডার রাজনীতি থাকবে না। আমরা হুন্ডার আওয়াজ ও র্যালির কাছে কখনোই মাথা নত করিনি। এজন্য বলছি, হুন্ডা গেছে যেই পথে, আগামীতে হুন্ডা যারা চালাবে তারাই যাবে সেই পথে। তিনি বলেন, কেউ হুন্ডার দিকে নজর দেবেন না। 2-4টা হুন্ডা থাকে, কিন্তু শত শত হুন্ডা থাকতে পারে না। হাজার হাজার হুন্ডা নিয়ে ভোট হয় না, গুন্ডামি হয়, অপরাজনীতি হয়। এই রাজনীতি থেকে আমরা 5 আগস্ট বের হয়ে গিয়েছি। তাহলে আবার কেন সেই হুন্ডা, সেই অপসংস্কৃতি? এগুলো করার কোনো সুযোগ নেই। রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার বিকেলে সেনাকুঞ্জে তাদের মধ্যে এই সৌজন্য বিনিময় হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। খালেদা জিয়া প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজি ইউনূসের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়ে শুভকামনা জানান। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে যান। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।